প্রথম ভালোবাসা বলতে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন একটা চিঠি পাঠায় আমার এক ভাবির কাছে। তা ওই চিঠিটা আমাকে যখন দেয় কিসের, তা বলে কি এই একটা ছেলের নাম বলে যে ও এই চিঠিটা দিছে তোমাকে ভালোবাসে। তা সেম একই নামে আমার ক্লাস একটা ছেলে ছিল। তা আমি বললাম যে কে আসলে, একজন রিক্সা চালায় ও না আমাদের ক্লাসের। তখন ভাবি বলল যে যে রিক্সা চালায় সে। তা তখন আমি এটা অ্যাকসেপ্ট করি না। আর আমি বললাম যে আপনি কেন এটা রাখলেন, আমি এটা মারে বলে দেব। তখন আমি বাড়িতে এসে মারে বললাম। মারে বললে আমার খুব মানে বেদম পিটাইলো, ভাতের কাঠি ভাঙলো, কমলি কষা ভাঙলো, আমার পিঠের পরে খুব মারপিট করলো। তো তখন আমি ভাবলাম যে আসলে কেউ চিঠি দিলে এটা মারে বলা যাবে না। তখন আমার ভিতর এইটা আসে। এরপরে ওটা তো আমি অ্যাকসেপ্ট করলাম না। এরপরে ওই ক্লাস 9-এ যখন উঠি তখন আবার চিঠি দেয় আমাদের স্কুলে, আমার ক্লাসমেট ও চিঠি দেয়। এটা আসলে আমাদের এলাকার মানে পাশের এলাকার একটা সন্ত্রাস ছেলেই পাঠায় চিঠিটা। তা আমাকে এইভাবে বলে দিছে যে তুমি যদি এটা যেন ম্যাডামকে না জানাও, এটা না করো, অনেক ধরনের হুমকি অলরেডি বলেই দিয়ে দিছে ওকে। তারপরে ওই চিঠিটা আমি নিই। জাস্ট আমার মনের ভিতর থাকে কি যে আমি তো পড়ালেখা করব, ভালো মানুষ হব, এগুলো ইচ্ছা থাকে। তা ওই চিঠিটা আমি আসলে মানে জাস্ট ও দিচ্ছে আমি ওর উত্তর দিব, কিন্তু আমি ওরা কখনো বিয়ে করব না, এরকম প্রথম অবস্থায় ভাবি। আচ্ছা, কারণ ও একটা খারাপ ছেলে। তারপরে যখন ও চিঠিগুলো অনেক সুন্দর আলপনা করে করে দিত, অনেক ভালো কথাগুলো লিখতো, তখন আমি একটা পর্যায়ে মানে ওর প্রেমে পড়ে যাই। আর তখন মনে হয় যে পৃথিবীতে ওর মতো ভালো মানুষ আর কেউ নাই। আমার ওরে এত বেশি ভালো লাগে। ছেলেটা দেখতেও আসলে অনেক সুন্দর ছিল। তারপরে এর আগে কি হয়েছিল, ওই ছেলেটা আমারে মানে আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, সন্ধ্যাবেলা ছিল, পেছন থেকে আমাকে জড়া ধরছিল। তা ওইটা আবার বাড়িতে এসে মারে বললাম যে আমার সাথে এরকম হয়েছে। তা এটা নিয়ে দেখলাম যে আব্বার কানেও গেল, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না। যখন কোনো প্রতিবাদ করলো না তখন আমি খুব কষ্ট পেলাম যে আসলে আমি কি এদের কেউ না, যে এত বড় ঘটনা আমার জীবনে ঘটে গেল, অথচ বাবা মা হয়ে কোনো প্রতিবাদ করলো না, কেউ ওরা কিছু বললো না। তখন ভাবলাম যে আসলে আমার সাথে কেউ কিছু করলো, এটা বাবা মারে বললে কোনো লাভ নেই, বরং নিজেরই সম্মান যাচ্ছে। তারপরে এভাবে চিঠি দেয়া দিয়ে হতে থাকে, 6টা চিঠি এর ইতিমধ্যে দিছে। তা আমাদের পাশের এক চাচি ছিল, ওই চাচিটা আসলে বয়সটা কম ছিল, ভাবির মতো বয়স ছিল আমাদের। তা ওই চাচির কাছেও চিঠি দিয়েছে মানে আমার জন্যই, তা আমারে পৌঁছা দিছে। তারপরে ভাইয়া ওই ছেলেটা মানে চিঠিগুলো আমি যখন নিই, একদিনও আমার বাড়িতে আসতে চাই। তা কোন সময়, রাত্রে সবাই ঘুমিয়ে পড়বে তখন, ওটা রাত 12টার সময় থাকে। তখন তো মোবাইল ছিল না, অফিসে আমাদের কমান্ড রুমে আমি ছিলাম, ওখান থেকে ওই রাস্তা দিয়ে আমার বলছিল। তা রাত 12টা বাজে আমি ঠিক অ্যালার্ম ছিলাম যে ও আসবে। তা আমি ঘরের টেবিলে পড়তেছিলাম, টের পারলাম যে দরজায় কেউ যেন ছোট ছোট ঢিল ছুটতেছে। তখন বুঝতে পারলাম ওই আসছে। আমি আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলাম, বাগানে ওর সাথে দেখা হলো। তা এটা আসলে ইচ্ছা অনিচ্ছা আমি বুঝি না, তখনও কি কোনো একটা কারণে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। এটা সারাদিন আমার ভিতরে একটা খুব আনন্দ কাজ করে যে ও আবার আসবে, প্রতিদিন এরকম রাতে রাতে আসে, প্রতিদিন আসবে। আর ও তখন ওর আসার আরেকটা উদ্দেশ্য ছিল কি, ও কোথাও মানে ঘরের ভিতর থাকতে পারতো না, কারণ ও কয়েকটা কেসের আসামি ছিল, এই জন্য পলায় থাকতো। মানে এটা আপনি জানতেন? হ্যাঁ, ওই আমাকে বলছিল যে, আমি বলছি কি রে আপনি বাসায় যান না এত রাত পর্যন্ত, তো ওই আমাকে বলছিল। আচ্ছা। আর ওর ব্যাপারে আরো একটা ঘটনা জানতাম, যে একটা রিক্সাওয়ালারে ছুরি মারছিল। আচ্ছা। ছুরি মারে মানে প্রায় ওর পেটের থেকে অনেক নাড়ি ভুড়ি বের হয়ে যায়। আচ্ছা। তা রিক্সাওয়ালারে কেন ছুরি মারছিল এটা কি বলবো? বল। আচ্ছা, এটা হচ্ছে আমার ক্লাসমেট একটা মেয়ে, ও যার সাথে প্রেম করতো, জি,
তা অনেকেই ওর নামে অনেক বাজে বদনাম করতে, যে অনেকের সাথে প্রেম করে, কিন্তু ও অনেক সুন্দরী ছিল, অনেক ভালো ফ্যামিলির মেয়ে ছিল। জি তা জাস্ট ও ভাবতো যে কোনো ছেলে যাতে কোনো ক্ষতি না করে, এই জন্য সবার সাথে হাই হ্যালো করে দিত। হুম, হুম। তারপরে ও মূল ভালোবাসতো যারে, ওই ছেলেটার মানে ওরে ই জানাইছিল, একটা রিক্সাওয়ালা বলছিল ওই মেয়েটারে যে একটা খারাপ কথা বলছিল, আচ্ছা যে এতগুলো প্রেম করে বেড়া এটা। তো তখন ও আবার ও যার সাথে প্রেম করে ওরে বলে দিছিল, জি বলে দিলে ও আবার এই ছেলেটারে বলছিল, তো সন্ত্রাস ছিল ওরা আর কি, কেউ 500 টাকা যদি দেয়, হুম, 500 টাকা দিলে যে কোনো কাজটা করে আসতে পারে। আচ্ছা ওর মূলত ইনকামই তখন ওরকম ছিল। ওকে তারপরে ওই ছেলেটা কি করলো, ওই রিক্সাওয়ালারে ছুরি মারলো, তারপরে তাকে হসপিটালে নেওয়া হলো। তো আমি ওই জন্যই ছেলেটাকে অনেক ভয় পেতাম, একদিকে ভালোবাসে, একদিকে ওরে খুব ভয়ও পাই। তারপরে একদিন রাতের বেলা ও আমারে নিয়ে যেতে আসছে, যে তোমার আমি নিয়ে যাব, চলো চলো, আমি চলে যাই। আমি বলছি না দেখো, এইভাবে আমি যাব না, আমার বড় 2টা বোনও এখনো বিয়ে হয় নাই, তুমি আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাও। কারণ অলরেডি তখন কি হয়েছে, আমি কনসেপ্ট হয়ে গেছি, আচ্ছা সেটা আমিও জানতে পারি, ও জানতে পারে। তো তখন আমি ওরে মানে প্রেশার দিছি যে কি করব এখন, হয় তুমি আমার বিয়ে করো, তুমি বাড়িতে প্রস্তাব দাও, কারণ সম্মানের সাথে বিয়ে হোক, কেন এইভাবে যাব। তারপরে ও সেটা বাড়িতে কোনো প্রস্তাব পাঠায় না, ও আমার এমনি নিয়ে যেতে চায়। আর আগে যতটা আসতো এখন আর আসো না, কোনো যোগাযোগ রাখে না। এদারে আমার তো ধীরে ধীরে মানে পেটে বাচ্চা বড় হয়ে যায়, এভাবে 7 মাস হয়ে যায়। ওকে 7 মাস হয়ে যায়, তখন বাড়ির কেউ বুঝতে পারে না, কারণ কখনো তো কোনো ছেলেদের সাথে আমি কথাও বলি না, কেউ দেখে নাই। তারপরে ওই ছেলেটা কি করে, আমাদের দূর সম্পর্কের এক নানিরে বলে যে এরকম এরকম ওর পেটে আমার বাচ্চা আছে, 7 মাস হয়ে গেছে, তা ওর মার একটু বড় যাইয়ে ওর বাচ্চাটা যেন নষ্ট করে ফেলায়। আচ্ছা তা ওরা সত্যিকার ও অনেক বড় বড় অপরাধ করতো, কিন্তু সবাই ওরে ভয় পাত, তার জন্য সবাই ওরে প্রশ্রয় দিত, মানে ভয়ে কেউ কিছু বলতো না, মান সম্মানের জন্য। তা এটাই আমার মারে তখন সেই নানি আপা এসে বলে, তখন মার মাথায় তো আকাশ ভেঙে উঠলো, পড়লো। আর এদের তখন আমার ছোট্ট একটা বোন থাকে, মানে মাও বেশি একটা সুস্থ থাকে না, কারণ ছোট একটা বাচ্চা, আমার সবার ছোট বোনটা থাকে। আর মা তো আমার সাথে, যে আমার মেয়ে এরকম কাজ করেছিস তুই, আমার মেয়ে হয়ে এগুলো, তোর একটা বোনেরও বিয়ে হবে না, মানে আমার এত ধরনের অপবাদ দেওয়া শুরু করতেছে। আর আমি তো মানে আমার একটু জিজ্ঞেস করেন যে মা একটু বলতো কিভাবে হয়েছিল, এরকম কোনো কিছু জিজ্ঞেস করে না, শুধু আমাকে একটার পর এক বদনাম মানে কেলেঙ্কারি দিয়েই যাচ্ছে। তারপরে আমার যেহেতু আমার কিছু জিজ্ঞেস করে না, আমি আসলে আসল সত্যটা কি হয়েছিল আমি কিছুই বলতে পারি না। মা এতটুকুই বুঝছে যে আমি কত খারাপ হয়ে গেছি, আর তখন আমি বাবা মার সামনেই খারাপ হয়ে যাই। আর একদিন কি হয়েছিল, আমি তখন ওই ঘর থেকে বের হতে চাচ্তাম না, যত এরকম বাইরে এইভাবেই করে, তা আমি ঘরের ভিতরে রয়েছি। তা আমাদের একটা বাংলা নর্মাল ঘর ছিল, আর নতুন একটা ঘর গাঁথতেছে। তা ওই নর্মাল ঘরের খাটের পরে শুয়ে রয়েছি, ও মানে উপর থেকে আমাদের ঘরের ভিতর ঢুকে পড়ে, ঢুকে আমি বোনদের সাথে শুয়ে থাকি, ওর ভিতরে এসে ও ওইভাবে শুয়ে থাকে। তখন আমার বোনে মানে ঘুমের ভিতরে টের পাইতে কে জানো, তারপরে চিল্লাচিল্লি করে ওঠে। ওই দিন তো মানে আব্বা আমারে খুব মারছিল, আর অনেক খারাপ খারাপ কথা বলছিল। আর মা আবার ওদের ভাবছে কি যে মানে চুরি করতে আসছিল, আব্বা টাকা পয়সা সব জায়গায় আছে কিনা সেগুলো দেখতেছিল। আর আব্বা বলছে তুই কি তোর মেয়েরে এখনো বুঝিস নাই, মানে যত ধরনের খারাপ কথাগুলো সেগুলো আমার বলতেছিল। তাই এরপরে তো আমার বাবা মার সামনেও মুখ দেখানোর নাই, বোনদের সামনেও মুখ দেখাতে পারি না, আমি এখন কি করব। তখন আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 10-এ। 10-এ। আচ্ছা তারপরে এর মধ্যে আমার ছোট বোনটারও বিয়ে হয়ে যায়। তখন আমার গ্রামে মানে আরো লজ্জা লাগে, ছোট বোনের বিয়ে হয়ে গেছে, আমি তার বড় বোন। তারপরে আমি বাবা মার সাহায্য নিয়ে বাড়ি থেকে মানে আমার একটা পর্যায়ে বের করে দেয় বলে আমার আব্বার এক দূর সম্পর্কের আত্মীয় চিটাগাং গার্মেন্টসে চাকরি করে, ওরা ঈদের ছুটিতে দেশে গেছিল কুরবানির ঈদে, ওদের সাথে আমার পাঠায় দেয়। তা পাঠায় দেয় যে সত্যি কথা কি, আব্বা মামার জন্য একটা টাকাও খরচ করে না। আমি অন্য মানুষের কাঁথা সেলাই করছি, কাঁথা সেলাই করে 1250 টাকা হয়েছে। তখনকার সময় মনে করেন একটা কাঁথা 70 টাকা 50 টাকা এরকম সেলাই করতাম, একটা কাঁথা সেলাই করতে 15-20 দিন লাগতো। এইভাবে আমার 1250 টাকা, সেই টাকাটা আমার হাতে দিয়ে দেয়নি, যে আপার সাথে পাঠাচ্ছে তার স্বামীর হাতে দিয়ে দিছে। আচ্ছা তারপরে
এর ভিতর কি হলো, ওই যে বাচ্চাটা ওটা তো আমার মানি নষ্ট করে আসে, তো বাচ্চাটা সেটাও আমি দেখতে পাই। আচ্ছা তারপরে আমার মানে এরপরে যে আমার বাড়ি থেকে যে চিটাগাং পাঠায় দিচ্ছে গার্মেন্টস এর উদ্দেশ্যে, আমি চলে আসি ওদের সাথে যেদিন আসলাম তার পরের দিন ওই আপারই আর একটা আপা কোন বাসায় থাকে আমি জানি না, সে এসে তার গার্মেন্টসে আমারে মানে নিয়ে যাচ্ছে। তা ওখান থেকে একটা দুর্ঘটনা ঘটে যায়, আমি আসলে বাসায় চিনতে পারি না, পরে একটা মানে আমার তো বাসে করে নিয়ে গেছে, এখন ও তো ফ্যাক্টরিতে ঢুকেই গেছে, বলছে কি যে আমাদের মেম আসবে তখন লোক চয়েস করবে তখন তোর কথা বলে দেবো, তোরে নিয়ে যাবে। আসলে আমারে নিয়ে যায় না, 10টা বাজে যায়, সবাই ফিরে যাচ্ছে, আমিও বাসায় ফিরে যাবো, কিন্তু আমি আমার বাসা চিনি না। কারণ কি, আমি জিজ্ঞেস করছি যে এখানে জমিদারের নাম কি, ওরা বলে নাই, এই জায়গার নাম কি, ওরা বলে নাই। না বললে আমি এখন কই যাব। পরে একটা বয়স্ক একটা মহিলা, বয়স্ক মানে এখন আমার যেমন বয়স মোটা সোটা, এরকম একটা মহিলা বলতেছে কি যে তোমার কি সমস্যা এরকম। তা আমি বলছি কি আমি তো বাসা চিনতেছি না, গতকালকে দেশের থেকে আসছি, আমার বাড়ি হচ্ছে বাগেরহাট, অ্যাড্রেস হচ্ছে চিটাগং, মানে আমি কিছুই চিনি না। তা আমি তো কিছু চিনতেছি না, ওরা আমার কোন জায়গায় ঠিকানা বলে না, আমি এখন কি করব বলে কান্না করতেছি। সমস্যা নেই, তুমি আমার সাথে আসো, আমার হাজব্যান্ডের ফ্যাক্টরিতে 2500 টাকা বেতনে চাকরি দিচ্ছে। পরে গেছি, যাওয়ার পরে ভাইয়া মানে কি বলবো, ওখানে আসলে ওরকম কিছুই না, ওটা মানে ওই প্লাটের ভিতর আরো মেয়েরা থাকে, তারপরে আমার একে একে মানে ওরা একটা লোকের কাছে দিতেছে। আচ্ছা, আমি তো ভীষণ কান্নাকাটি করতেছি আর মনে করছি যে আমি কোনোদিন বাবা মার কোলে ফিরে যেতে পারবো না, এটাই মনে আমার লাইফটা ধ্বংস হয়ে গেল। এটা কত সালে? 2003-এ। 2003-এ? হ্যাঁ। তারপর সেখান থেকে বের হলেন কিভাবে? পরের দিন। আচ্ছা, ওখান থেকে মানে সবার লাস্টে আমার সাথে যে লোকটা থাকে সেই আমার মানে ভোরবেলা সবাই ঘুম থাকে, আমি যে তোমার কষ্টের কথা সব বলতেছি যে আমাকে এইভাবে আনিছে, এই কথা বলে আনি, চাকরির কথা বলে, এইগুলো আমি চাচ্ছি না, তাই আমার কাপড় চোপড় ছেঁড়া ছিল। তারপরে আমারে একটা সিএনজিতে মানে ওখানে বের করে একটা সিএনজিতে করে আবার সেই ইপিজেটের ভিতর দিয়ে দেয়, যেহেতু আমি ইপিজেট থেকে হারাইছি। আমার হাতে 100টা টাকা দিয়ে দেয় যেন আমি বাসা চিনে যেতে পারি। এরপরে দেখো একটা লোকের মাধ্যমে সে আমার নিয়ে রিক্সায় নিয়ে ঘুরে দিয়ে, দেখো তুমি তোমার বাসা চিনতে পারো কিনা, এভাবে ঘুরে ঘুরে ঠিকই বাসা চিনাই। তা এরপরে যেটা ওই বাসায় বেশি দিন থাকলাম না, 2 দিন থাকলাম, এরপরে আমার একটা চাকরি হয়। এই চাকরি যখন হয়ে গেল ওই বাসাতে আমার বের করে দেয়, বের করে দিলে আমি ওই অফিসে আমার ব্যাগ নিয়ে, কাপড়ের ব্যাগ নিয়ে চলে আসি। কেন বের করে দিল আপনাকে? বাসা থেকে ওই যে একটা মানে কোথায় ছিলাম এগুলো আমি সবাই এসে বলেছি যে এরকম আমার একটা মহিলা নিয়ে গেছিল আর এই ঘটনা হয়েছে। আচ্ছা, এগুলো সব বলেছি? হ্যাঁ, বাসায় সব বলেছি। আমি কান্না করতেছি আর বলছি আমি প্রচুর অসুস্থ হয়ে যাই। তা ওরা ওটা আমার বের করে দেয়, কারণ মূল দায়ী ছিল ওরাই, কারণ ওই যে কোনো ঠিকানা বলে নাই, ওরাই মূল দায়ী ছিল, এটা আমি জানতেও পারি। তারপর কি করলেন? এরপরে আমি অফিসে চলে আসি। অফিস থেকে আমি আমার চাকরি তো হলো, কিন্তু থাকবো কোথায়? তা আল্লাহর রহমতে ওখানে আমার সবাই আমাকে বলছে আপনি ছুটি শেষে আমার বাসায় আসতে পারেন। তারপর আমি আমার সুপারভাইজার ম্যাডামের বাসায়, উনিও যেহেতু বলে ওনার সাথেও চলে যাই, ওনার বাসায় থেকে চাকরি করি। তখন একটা ছেলে, আমি প্রতিদিন বাসায় থেকে মানে অফিসে যাই আসি, একটা ছেলে আমার আসার পথও যাওয়ার পথও সারাটা রাস্তায় আমাকে কথা বলার চেষ্টা করে। তা প্রথম যেদিন ওর সাথে দেখা, ওটা রাত ছিল, ওর হাতে একটা সিগারেট বা বিড়ি কিছু একটা, আমি আগুনটা দেখতে পারছি ছিল। তা আমি এটাই বুঝি যারা বিড়ি সিগারেট খেলে তো ভালো মানুষ না, এই জন্য আমি ওকে অ্যাভয়েড করে চলি। তারপরে সে 1 দিন 2 দিন এভাবে 13 মাস মানে আমার পিছনে আসতেছে, যাচ্ছে, আসতেছে, আমার সাথে কথা বলতেছে। তারপরে আমি একটা পরে ওর সাথে কথা বলি, চলার পথে যাওয়ার পথেও কথা বলি, আসার পথেও কথা বলি। তো বলে আমি এরকম একটা বাঙালি ফ্যাক্টরির স্টাফ। তা আমি জানি না আসলে কিসের স্টাফ ছিল, কারণ সবসময় তো আমার সাথে যাওয়া আসা করতো। তা ওই সময় তো কিছু বুঝতে পারি না, তখন বয়স কম, অত কিছু ভালো মন্দ বুঝি না। তারপরে ও একদিন কি হলো, আমাদের বাসায় চলে আসে। বাসায় এসে একটা
ই দেয়, ওই যে খাম না, ওই যে স্টাম্পে মানে বিয়ের কাবিন লেখা থাকে। তা আমি এর আগে কখনো বিয়ের কাবিন দেখিনি, আমার এসব ব্যাপারে কোনো অভিজ্ঞতাই ছিল না। তা ও আমার বলছে এখানে একটা সিগনেচার করো। তা আমি বলছি এখানে সিগনেচার করলে কি হবে? তো বলতেছে কি এখানে সিগনেচার করলে তোমার বিয়ে হয়ে যাবে আমার সাথে। কারণ দেখতেছে যে আমি আসলে ওর সাথে বিয়ে করতে চাচ্ছি না। আর আসলে কি ভাই, আমার তখন বিয়ের বয়সটাও হয় নাই। আচ্ছা আমার ইচ্ছা ছিল যে না, আমার 22-23 বছরে বিয়ে হবে, আমি 25 বছরের সন্তান মা হব, এরকম ইচ্ছা ছিল। কিন্তু তখন তো আমার ওই বয়সটা হয় নাই যে ওর সাথে কথা হচ্ছে, ঠিক আছে আরো পরে বিয়ে করবে। তা এর ভিতরে ওই কাজটা করলে আমি ওটা সিগনেচার করি না, না করে ওটা ছিঁড়ে ফেলি। ও মনে মনে আমার পরে প্রচুর রাগ হয়, আমার বুঝতে দেয় না। তারপরও ওখান থেকে চুপচাপ চলে যায়। এরপর একদিন আমার খুব বিপদের কথা বলে যে আমার 1,000 টাকা খুব লাগবে, তুমি যেভাবে ম্যানেজ করে দাও। তা আমি তো খুব কম টাকার বেতনে চাকরি করি, ওর 1,000 টাকা দিই। ও ওই টাকাটা নিয়ে আমার কোনোদিন টাকাটা দেয় নাই। তখন আমি বুঝলাম যে আসলে ও তো আমাকে ভালোবাসে নাই। তারপরে ও এখানে মানে আর আসে না। এর ভিতরে একবার কি করছে, আমাদের বাড়ির ঠিকানা আমার কাছ থেকে খুব রিকোয়েস্ট করে সে নিয়ে তারপরে আমাকে বাড়িতে একটা চিঠি পাঠাইছে এরকমটা লিখে যে ও আমাদের বাসায় থাকে, আমরা ওর গার্জিয়ানের মতো। তা ওরে একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা আসলে ভালো। তা এখন আপনারা তো গার্জিয়ান, আপনাদের ছাড়া তো ওরে বিয়ে দিতে পারবো না। তা যদি আসতেন, এরকম এই শুক্রবার যদি আসতেন, এসে একটা ঠিকানা দিচ্ছে যে এই দোকানের এখানে আসেন, আমরা আপনারা নিয়ে আসবো। এটা বলে ওখানে নিয়ে যেয়ে তারপরে আমার মা এই সিটি পেয়ে আমার মা সত্যি সত্যি চলে আসে। আচ্ছা এগুলো আমি কিছুই জানি না। আমার মা সেই বাগেরহাট থেকে চিটাগাং চলে যায়, আমার ছোট বোনটাকে কোলে করে নিয়ে আসে, যে আমার মেয়েটার একটা বিয়ে হবে, সেই আশা নিয়ে আসে। আসার পর ওই দোকানে আসে, ওই ছেলেটা আমার মারে নিয়ে আমরা যে বাসায় থাকি ওই বাসার সামনে চলে আসে। এসে ও আর বাসার ভিতর ঢোকে না, আমার মারে বলে যে এই বাসায় থাকে আপনার মেয়ে, যান। তারপরে আসলো, কিভাবে তুমি আসলে? তখন মা বললো যে এই ঘটনা। সে তো খুব খারাপ। ও তো আসলে মা এরকম একটা ছেলেটা মনে হয় তো ভালো না। পরে মা বললো তুই ওর খবর দিয়ান, আমি অফিসে যাচ্ছি, ওর সাথে দেখা। আমি বলছি মা আপনারা ডাকিছে। ও আমাদের বাসায় আসলো। তা জিজ্ঞেস করলো যে কি করে। তা আমাকে বলছিল আমি বাঙালি অফিসের স্টাফ, আর আমাকে মারে বললো যে আমি আদম ব্যবসা করি। আচ্ছা তা মা এক বাক্যেই বললো যে আদম ব্যবসা করে তো আমার মেরে নিয়ে বিক্রি করে ফেলবে, এরকম একটা কথা বলে ওটা ক্যান্সেল করলো। তারপর থেকে আমি ওর সাথে আর কথাবার্তা বলি না, আর মা ওখানে 2-3 দিন থেকে বাড়িতে চলে যায়। এরপরে আমি ওই বাসাটা আমি একটা পর্যায়ে চেঞ্জ করে মানে ব্যাচেলর মেয়েদের সাথে থাকি। ব্যাচেলর মেয়েদের সাথে যখন থাকি তখন ওই বাসায় যে বাড়িওয়ালা ছেলেটা ও মানে মোটামুটি 30 বছর এরকম বয়স ছিল, দেখতে শুনতে খুব সুন্দর, উঁচু লম্বা। তা ও আমাকে বন্ধুত্ব করতেছে আমার সাথে। তাই আমি বললাম যে যারা প্রেম করে তো আমার ঠগালো, তাও তো বন্ধুত্ব করতেছে, তো প্রেম করতে চায় না। তারপরে আমি এটা মানিনি। তা প্রতিদিন অফিস থেকে আসার পর ও ছাদের পরে, আমরা যে 3 তলায় বাসা, 3 তলায় ছাদ, ওই ছাদের পরে ও বসা থাকে ফুল বাগানে, ওর সাথে এসে একটু 2-4 মিনিট কথা বলে বাসায় চলে যায়। তো এরকম ভাবে প্রতিদিন কথা বলতে বলতে একটা সুসম্পর্ক হয়ে গেছে। মোটামুটি ওরে না দেখলে ভাল লাগে না। তারপরে একদিন কি হলো, ওরে না দেখলে ভাল লাগে না, এমনকি আমার গায়ে জ্বর হয়। ওর সাথে কোনো প্রেম না, ভালোবাসা না, কিন্তু আমার সত্যি সত্যি গায়ে জ্বর হয়ে যায়। তা আমি এটা বুঝি না যে কেন এরকম হয়। ওরও তাই বললাম যে জানো তোমার একদিন না দেখলে আমার গায়ে জ্বর হয়। তারপরে ও একদিন আমাকে বললো কি যে দেখো এরকম মা জেনে ফেলছে, আমি তো এই বাড়িরই ছেলে, এরকম সবার সামনে আমরা ওপেন কথা বলতে পারি না, এখন থেকে একটা ভাইরে পাঠাচ্ছে, ওই ভাইয়ের পিছন পিছন তুমি চলে যাও। তারপরে এক ভদ্রলোক আসে, ওনার পিছন পিছন আমি যাই। উনি অনেক দূর থেকে ইশারা, ভেতরের রুমে কতগুলো মেয়ে টেয়ে ছিল, বেশ টিভি দেখতেছিল, মাথার তাই কাপড় দেওয়া ছিল। তাই আমি ভাবছি কি ওখানে বসে সবাই মিলে কথাবার্তা বলবো। পরে কি হলো? তারপরে ওর পর একটা মায়া লাগা শুরু করে আমার। আচ্ছা, এটা কি আপনার থেকে না ওর থেকে, কোন দিক থেকে? আমার থেকে মায়া লাগে, হয়তো ও মায়া করতো। আচ্ছা, যেহেতু বারবার দেখা করতে চাইতো। আচ্ছা।
তারপরে ওই দিন কি হয়েছে, ওই দোতলার ভাড়াটিয়ারা ওই রাইতেই মানে পালায় চলে গেছে মাল জিনিস সব রেখে। আচ্ছা মানে ভয় পেয়ে গেছে যে এই মেয়েটার সাথে এরকম হয়েছে, যদি কালকে জানাজানি হয়ে আমাদের পরে তো প্রেশারটা পড়বে। আচ্ছা আর ওরাও মূলত ওই পথের প্রতীক ছিল। আচ্ছা তারপরে এখন ওই 3 তলায় আর একটা 2 রুমের বাসা আছে, ওইখানে ও আমার সাথে কথাবার্তা বলে, ওখানে যে ওই ফিজিক্যাল রিলেশনটাও হয় ওর সাথে আচ্ছা ওইভাবে। তা এভাবে চলতে থাকে ওর সাথে সম্পর্কটা প্রায় 1 মাস। এর ভিতর আসলে দেখি যে সত্যিকার ওরে একদিন না দেখলে আমার শরীরে মানে জ্বর হয়, খুব খারাপ লাগে, মনে হয় যে আমার পৃথিবীতে কেউ নাই এরকমের। তার মানে মন ঠিকই ভালোবাসে, মনের নিজের অজান্তেই মন ভালোবাসা শুরু করছে। তারপরে একদিন কি হয়, আমার খুব অপমান করা হয় ওই বাসায়। মানে যে বাসাটায় থাকি, ওই 3 তলায় আমি থাকি, তা যে ওই বাসার আপা আমারে বলতে থাকে যে তুই তো জাহিদের সাথে এটা সেটা অনেক খারাপ খারাপ কথা বলে। তা আমি আর কি করবো, ছোট মানুষ চুপ করে থাকি, কারণ কথা তুললে নিজেরই মান সম্মান নষ্ট হবে। তারপরে আমি করি ওখানে জাহিদের সাথে, মানে ওই বাসায় থাকতে পারি না, যেহেতু মান সম্মান নিয়ে অনেক টানা হেঁচড়া করা হয়। পরে আমি ওই বাসার থেকে চলে যাওয়ার ব্যবস্থা হয়। তো বাংটি মাসে আমার সরায় দেয় ওখান থেকে, ওর আর একটা আত্মীয়র বাসায়, তুমি এখানে আপাতত থাকতে থাকো, তারপরে দেখা যাক। এর মধ্যে আমার চাকরিটাও থাকে না, আমি অসুস্থ হয়ে পড়ি, চাকরি থাকে না। তারপরে আমি ওখান থেকে মানে ওর সাথেও সম্পর্ক আর থাকে না, যেহেতু ওর সাথে কোনো প্রেম ছিল না, কিন্তু মনের ভালোবাসা ছিল। আর প্রেম ভালোবাসা হবে না এই কারণে, কারণ ওরা অনেক ধনী ছিল, আমরা গরিব ছিলাম। এটা সমাজে মানে মানিয়ে নিবে না, বিয়ের সম্পর্কটা হবে না, ওর ফ্যামিলি মানবে না, এটা আমি বুঝতাম, বা ও এটা বলতো। তারপরে ভাবলাম যে শুধু শুধু আমি কেন ওর মিস ইউজ করতে দিব, ওর সাথে আমি আর মিশবো না। এরপরে যেটা হয়, একটা লোক আমারে বিয়ে করতে চায়। তা আমি রাজি হই না, কি জন্য দেখি যে সব মানুষের ভিতরে এরকম চিটার বাটরা, ওরা তো আমার চিনতে হবে। তো বলছে ঠিক আছে, তুমি 6 মাস টাইম দিচ্ছি, তুমি আমার সাথে লিভ টুগেদার করো, তারপরে যে তোমার লিভ টুগেদারের কথা বল। হ্যাঁ, লিভ টুগেদার, আচ্ছা যদি ভালো লাগে তারপরে আমাকে তুমি বিয়ে করো। পরে আমি ওইটা মেনে নিই। কেন মেনে নিলেন? কি মনে হলো যে আসলে লিভ টুগেদার ব্যাপারটা তো আমাদের সমাজ ব্যবস্থা মেনে নেয় না। এর আগে আপনি এতগুলো ঘটনা ঘটেছে আপনার সাথে পর পর, তারপরেও আপনি কেন এরকম একটা ডিসিশন নিলেন? অ্যাকচুয়ালি আমার চাকরি ছিল না। আচ্ছা, তার মানে আপনাকে আসলে মাথা গোছা ঠাই দরকার, মাথা চাকরিও ছিল না, আর আমার ওরকমের কার কাছে কি থাকবো, ওই একটা বাসায় একটু নিয়ে সরায় রাখলো, এইভাবে একটু ছিলাম, খুব কষ্টের ভিতরে ছিলাম। এত কিছু যে ঘটছে, আপনার অভিভাবকরা কোথায়? আপনার বাবা ওই যে দেশের বাড়িতে। হ্যাঁ, কিছুই কি জানাচ্ছেন না? অ্যাকচুয়ালি ওই সময় ফোনেরও কোনো যোগাযোগ ছিল না। আপনার অভিভাবক কি কোনোদিন আপনার সাথে যোগাযোগ করতো না কোনো ভাবে, যে কি হচ্ছে, কিভাবে চলছো, তুমি কোথায় থাকছো? আমি বাড়ি থেকে এসে প্রথম চিঠিটা দিই 6 মাস পরে। অ্যাকচুয়ালি ওই যে যাদের বাসায় আসছিলাম, ওদের বাসা থেকে ওরা বের করে দেয়, আর ওরা জানায় দিছিল ওদের তো হারায় গেছে। আচ্ছা, তা যেহেতু হারায় গেছে, আমাকে কোনো চিঠি দিতে পারে না, কোন ঠিকানায় দিবে? আচ্ছা। আর আমিও মানে কি করবো, শুধু কান্দে বেড়াই, আর তো বুঝি না। আপনার কেন বাড়িতে ফিরে গেলেন না কেন এত কিছু হওয়ার পর? এটা তো আমার এলাকার ভিতর না, আমি কিভাবে কার মাধ্যমে যাব? আপনাকে বাড়িতে ফিরে, আপনার মা তো একবার এসেছিল, আপনি মাঝখানে বলেছিলেন। হ্যাঁ, আপনি তখন ফিরে গেলেন না কেন বাড়িতে, যে না আমি এখানে এই যে আমি সার্ভাইভ করতে পারছি না বা থাকতে পারছি না? আমাকে তো নিতে আসে না, আর আমার ফ্যামিলিতে ওরকম ঠাই নেই আমার ছোটবেলার থেকে, ফ্যামিলিতে কোনো ভালোবাসা পাই নাই। কি কারণে আপনার মনে হয় এটা? আমি যখন ছোট ছিলাম তখন মানে মা বলতো যে তোর তো কুড়ায় আনছে, আচ্ছা, আব্বু তাই বলছে তোর তো আমি টোপাই করে নিয়ে আসছি। তারপরে আমি এটা বিশ্বাস করতে চাইতাম না, আশেপাশে কাউ চাচার কাছে জিজ্ঞেস করে, এর কাছে জিজ্ঞেস করে, দার কাছে জিজ্ঞেস করে, সে আরো একটু বানায় সুন্দরভাবে বলে। তখন আমি ভাবি আমার তো পেয়ে নিয়ে আইছে। তো সেই থেকে আমি ওই বাসার কাজের মেয়ের মতো থাকি, কোনোদিন কোনো বায়না আবদারও করি না, আর ওরাও আমার একটা নতুন কাপড় দেয় না, সমস্ত কাজ করায়। আমি ভাবি কি আমি তো ওই বাসার পেয়ে নিয়েছি। 8 বোন, ভাই নেই। বাকি বোনদের সাথে একই রকম ঘটনা ঘটে না, শুধু আপনার ক্ষেত্রে ঘটে? অ্যাকচুয়ালি আমার আব্বা জুয়ো খেলতো। আচ্ছা, সংসারে খুব অভাব-অনটন লাগেই থাকতো। আচ্ছা। মাও আমাদের তো ভালোবাসা বা সময় দেয় এগুলো কোনো সুযোগই পেত না, সারাদিন যার যার ব্যস্ত, ঝগড়াঝাটি, অশান্তিটা লেগেই থাকতো। আচ্ছা, তার মানে মূলত আপনার বাবা যেহেতু জুয়ো খেলতো, তার মানে অভাবটা থাকতো, আর অভাবের কারণেই আপনাদের সাথে ঘটনাগুলো এইভাবে ঘটেছে। ঠিক আছে, আমরা আবার মূল পর্বে চলে যাই, যেখানে ছিলাম যে আপনাকে একজন ভদ্রলোক বললেন 6 মাস লিভ টুগেদার করবেন, তারপরে ডিসিশন নেবেন বিয়ে করবেন কি করবেন না, আপনি রাজি হয়ে গেলেন। এরপরে কি হলো চুমকি, বলেন। এরপরে কিসের লিভ টুগেদার, আমি তখন ও আমার নিয়ে গেল একটা বাসায়।
বাসায় নিয়ে যাওয়ার পরে ও আমার দেখি ও আসলে ওই মানে মেয়েদেরকে দিয়ে ওসব কাজ করায়। আচ্ছা, সেটাও একটা দেহ ব্যবসার জায়গা। হ্যাঁ। আচ্ছা, তো এটা কি আমার এটা কোথায়, চট্টগ্রামে? চট্টগ্রামে। আচ্ছা, পরে আমারও এই কাজে লাগা দিতেছে। ওকে। তো প্রথমে আমি মানতে চাই না, ওকে। তারপরে একটা পর্যায়ে মানে মানতে বাধ্য হই। কি জন্য, যে এদেরকে আমি চিনি, কখনো যদি ওদের সাথে কোনো মানে এক বাসায় থাকলে বলা বলি করে যে আমি তো সব না চাকরি করছি, তোরা তো এগুলো, এই ধরনের কোনো হয় কিনা, ওরা এটা বলতেছে ঝগড়াঝাটি হয় কিনা, তা এই কাজই করতে হবে। তা যে কোনো একভাবে মানে আস্তে আস্তে আমারও এই কাজে নিয়ে যায়। তারপর কিছুদিন করতে থাকি, তারপরে আমি চিন্তা করি যে আসলে এটা তো একটা লাইফ না, আমার এখান থেকে সরে যেতে হবে। পরে আমি কিভাবে সরবো তা ওর থেকে আমি পালায় চলে যাই। ওর থেকে পালায়ে আমি ঢাকায় চলে আসি। ঢাকাটা চিনলাম কি করে, ওর মাধ্যমে চিনি। মানে ওইখানে আমি অনেক কান্নাকাটি করতাম, সবাইরে বলে দিতাম যে আমার আসলে এইরকম করাচ্ছে। তাই সবাইরে বলে দিতাম, বলে দেওয়ার জন্য আমার একদিন বেদম মারায়। কে? আমার যে মানে আবাসিকে যেখানে নিয়ে করছিল, ওইখানের ম্যানেজার আমার খুব মানে ভীষণ মারে। আচ্ছা। আমি ফ্লোরে গড়াগড়ি খাই, এমনকি নাক ফুলটা কোথাও দিন হারা যায়, আর ওরে পুলিশে ধরা যায়। আচ্ছা। তারপরে আমি কি করব, মানে ওরে পুলিশে ধরা দিল আর আমার এরকম মারলো। এরপরে কি করে যে তুমি আর চিটাগাং কোনো এই ধরনের জায়গায় তোমার নেবে না, যাইতে পারবা না, সব জায়গায় জিডি করছে, এটা সেটা আমার বোঝায়। তা আমি তো খুব খুশি যে এইবার মানে আমি মাপ পালাম, এখান থেকে আমি সরতে পারবো। তারপরে ওখান থেকে আমি কিভাবে সরবো, ও আমার এরপরে কি করে ঢাকায় নিয়ে আসে। চিটাগাং ভাড়ার বাসাটা থাকে, কিন্তু ঢাকায় এনে এরকম আবাসিকে এসব কাজ করায়, যতদিন পারি 8 দিন 10 দিন কাজ করায়, আবার যখন শরীর অসুস্থ হয়ে যায় আর সয় না, তখন আবার বাসায় নিয়ে দেয় চিটাগাং। আপনি জীবনে একবার এক রাতের জন্য যে জায়গায় উঠেছিলেন সেখানেও আপনাকে দেহ ব্যবসা করানো হয়েছে। এরপর আপনি আবার একজন ভদ্রলোকের সাথে লিভ টুগেদারের কথা বলে, তিনি আপনাকে ভালোবাসার কথা বললেন, সংসারের কথা বললেন, সেখানে উঠলেন। সেখানে এই ভদ্রলোকও আপনাকে দিয়ে একই কাজ করাচ্ছে, এবং তিনি অতঃপর আপনাকে ঢাকায় নিয়ে আসলো। তারপর কি হলো? ঢাকায় এনে এগুলো করায়, আবার সেই চিটাগাং ভাড়ার বাসা থাকে ওখানে নিয়ে যায়। তা এইভাবে চলতে থাকে। তখন আমি বললাম আমার এখান থেকে পালাতে হবে। তা আমি একদিন কি করছি, ও যখন বাসায় থাকে না, আমি আমার কাপড় চোপড় সব একটা ট্রাঙ্কের ভিতরে ঢুকাইয়ে আমি চলে আসি বাড়িতে, সোজা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে পুরো 1 মাস রয়েছি। আর মা বলতেছে, কিরে তুই হঠাৎ এইভাবে চলে আসছিস কেন? কেউ বলে একটু একটা চাকরিতে উঠে দাঁড়াইছিস, আগে থেকে একটু কয়টা পয়সা বেশি পাচ্ছিস, বাড়িতে 2 পয়সা পাঠাচ্ছিস, এর ভিতরে চলে আসলি কেন? তোরা না বললাম যে অন্তত 3 বছর থাক, 3 সোনার জিনিস বানা, তারপর তোর একটা জায়গায় বিয়ে করা দেবো। তুই আগে এভাবে চলে আসলি। এখন আমি মারে একটা পর্যায়ে মানে কান্না করে বলে ফেলি যে মা তুমি জানো যে আমার আসলে আমার জীবনটা কই চলে গেছে, আমি আর যাবো না। এগুলো শোনার পরে মা বলছে কি, না মা তোরা দা লাগবে না, তুই বাড়িই থাক। তারপরে বাড়িতে রয়েছি পুরো 1 মাস। ভাইয়া আমাদের খাওয়ার, যে বর্ষাকালে খাওয়ার এতটাই কষ্ট ছিল, মানে একটা সেদ্ধ মোটা চালের ভাত, যেটা একদম ভালো কোনো তরকারি ছাড়া খাওয়াই যায় না। কিন্তু পুরো বর্ষাকালে কোনো ইনকাম তো থাকেই না, ছাড়া না পয়সা আমার আব্বার, ওই সময় কোনো কাজ কাম পায় না, করে না। বাড়িতে যে জালি কুমড়া হয়েছে, ওই একটা করে কুমড়া প্রতিদিন কুচে কুচে ভাজি করে, তাও সেরকম তেলটা পর্যন্ত দিতে পারে না। মানে এত খাওয়ার কষ্ট। আমি কই কি যে আরে যা করতাম তা তো দেশে কেউ দেখতো না, অন্তত বাড়িতে 2 পয়সা পারতো, ওরা তো ভালো খেতে পারতো। আমি কি করতেছি? তো এইভাবে পুরো 1 মাস প্রতিদিন ওই জালি কুমড়া কুচানো ভাজি ছাড়া আর কিছুই না, মানে পুরো 30টা দিন ওইগুলাই খাইছি। আমি বলতে পারবো না যে এছাড়া অন্য কোনো একটা খাবার আমরা খাইছি। অত সকালে যাও খাইছি, দুপুরে ওইগুলা, রাত্রে ওইগুলা, এরকম খাওয়ার কষ্ট। তাই 1 মাস পরে আমি ভাবতেছি কি, তার থেকে আমি আবার যাই বাড়িতে, একটু হেল্প করতাম, দেখি কিছু একটা করতে পারবো। পরে আমি আবার চলে আসি। কোথায় আসেন? যেহেতু আসলে ওই বাসায় তো আমাদের ছিল, আচ্ছা, ওই যে হাজব্যান্ড পরিচয় দিয়ে। তারপরে ওখানে এসে দেখি যে বাসার ভিতর আর একটা মেয়ে, ও বাসায় নাই, ও বাইরে আছে, একটা মেয়ে, সুন্দর করে একটা মেয়ে। তা একটা জিনিস কি, আমি তো বাসায় এসে ডাইরেক্ট ঝগড়া করতে পারবো না, কারণ আমার সমাজে টিকতে হবে, একটা মান সম্মানের ব্যাপার আছে। তা আশেপাশের লোকজন জিজ্ঞেস করছে কি হয়, তা আমি বলছি আমার ননদি আসছে, আমি ওইটা বলছি।
তারপরে ওই মেয়েটা আমারে দেখার পরে ও নিজেই সব গুছা টুছা নিয়ে চলে গেল। আচ্ছা তারপরে আমি ফোন করালাম, ফোন করলে ও আসলো, মানে হ্যাঁ সে আসলো, আসার পরে বলছে দেখ দাদু, আমার দাদু ডাকতাম, দাদু ডাকতাম, যা হয়েছে হয়েছে, আমার ক্ষমা করে দাও, আসলে তো মানে আমার কথা অনেক অত্যাচার, আমি তো চেষ্টা করতেছি একটা ভালো কিছু করার জন্য, আমি তো চেষ্টা করি, কিন্তু আসলে এগুলোর মনের চলনা ছিল, ওর লাইফটাই এগুলা। আচ্ছা বললো আর তোমার দিয়ে সব করাবো না। আচ্ছা কিন্তু ও কি দেখো এত অভাব সংসারে, কি করবো, তুমি আর কয়টা দিন করো, তারপরে আমরা একটা কিছু করবো। আচ্ছা আমি আগে ব্যবসা করতাম, আবার এরকম ভালো ব্যবসা করবো, আচ্ছা এইসব বলে দেখি যে আসলে ওর বছর পর বছর এটা বুঝাই রাখে আমার এখান থেকে সরতেই হবে। পরে আমি আবার পালায় চলে আসি। আচ্ছা আবার যখন পালায় চলে আসি তখন ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে আমি একবার তো কোনো চাকরি করতে পারতেছি না, ওই যে আমার সিনিয়র ফেলস রাস্তা, ওইখানে আমি চলে আসছি। আচ্ছা আসে নিজে নিজে ওই কাজ করতেছি। ওকে আর কোনো বাসার ভাড়া বাসা নাই, আমি একটা হোটেলে, একটা ভালো একটা হোটেলে একটা রুম নিছি, আচ্ছা ওখানে থাকি আর ওইসব কাজ করে আসি। এবার নিজেই আসলেন? হ্যাঁ মানে আপনি লাইনটা যেহেতু এখন জানেন হ্যাঁ কোন হোটেলে এগুলো হয়, হ্যাঁ আপনি সেই সমস্ত জায়গায় নিজেই যাওয়া শুরু করলেন? হ্যাঁ, আচ্ছা কারণ আসলে তখন টাকা পয়সা দিত না। আচ্ছা এরপরে ওখানে ওগুলা কয়দিন করতে থাকি, এরপরে ও এটা খবর পেয়ে দেয়, খবর পেয়ে ডাইরেক্ট চিটাগাং থেকে আরেকটা মেয়েকে নিয়ে চলে আসে, ওর যে কাজ করতে থাকে সেই টাকা ইনকাম হয়, আর আমি যেখানে দেয় সেখানে মেয়েটার বসাই, যেখানে দেয় মানে পিছন পিছন লাগা রাখে, আচ্ছা দেখ তোরে কত ভালোবাসতো। তখন ওই যে হোটেলের আগে আমরা রয়েছি, ওরা সবাই আমার বোঝানো শুরু করছে যে তোরে কত ভালোবাসে, দেখ জীবনে মাও আপন না, বাপও আপন না, স্বামী সবকিছু, ওরে এরকমই করিস না। তখন আমার তো বিয়ে হয় না, আমি কিসের স্বামী আর কি, আমার তো এতদিন বলে বলে আমার তো বিয়েও করলো না, এতদিন তো যদি বিয়ে করতাম একটা সন্তানের মা হতাম, কিছু হইতো না, একটা কি জীবন, এটা কিসের স্বামী, স্বামী হলে অন্যর কাছে দিতে পারে আমারে। তারপরে এখন ওরা সবাই মিলে বলেছে যে দেখ আর কোনোদিন তোরা দিয়ে এসব করাবো না, একটা বার বিশ্বাস কর, আমি যেভাবে হোক, আমি যদি ভিক্ষা করেও খাওয়াইতে তোমার দিয়ে সব করাবো না, এই করে আমার বিয়ে করছে। পরে আমার বিয়ে হয়ে গেল, রাতের বেলা বিয়ে হয়েছে, সকালবেলা কি বলতেছে, সকালবেলা ওই মেয়েগুলো চলে গেল, ওর সাথে যারা আসছিল, কয়েকদিন দেখ ওরা সব চলে গেছে, এখন কয়টা দিন একটু তো চলতে হবে, সকালবেলা আবার কাজে নামা দিল। অথচ রাতের বেলায় বলছিল কি যে এই মাথা ছুঁয়ে, এই মাথায় কি মাথা কোরআন না, আমি কোরআন শুয়ে বলতেছি যে তোমার দেখো এসব কাজ করাবো না, এটা রাতের বেলা বলছে, সকালবেলা আবার বুঝে টুজে আবার এই কাজে দিছে, দিয়ে ওইভাবে চলতে থাকে। আবার আমি কই এটা কিসের স্বামী, বিয়ে তো হয়ে গেল আর এ হলো স্বামীর। পরে আমি বললাম কিন্তু এইভাবে আমি আর ইসের থাকবো না, আমার একটা বাসা নিয়ে রাখো। তা পরে একটা বাসা নেই, ওই বাসায় যখন উঠলাম, ওই বাড়িওয়ালাটা আসলে মূলত ওইগুলোর একটা মালিক থাকে, একটা সেক্টরের মালিক থাকে ওই জগতের। ও আমাকে দেখছে, দেখার পরে ও বুঝতে পারে না যে আমি এসব কাজ করি। পরে ওদের কাছে শুনছে, শোনার পরে ওই দিন কুরবানির দিন ছিল, একটা গরু জবাই করে যে কুরবানিতে, আমরা জালনা দিয়ে দেখতেছি আমি সকালবেলা। সকালে গোসল টোসল করে মানে ঈদের যে ড্রেসটা ওইটা পরছি, নতুন জামা পরছি, পরে গরু জবাই করা দেখতেছি, বাড়িওয়ালা ছুরি চালাচ্ছে। বাড়িওয়ালা হঠাৎ আমার দিক চোখ পড়ে গেছে, মাঠের থেকে 3 তলায় আমি জালনা দিয়ে আমার দিক দেখছে। আমার মনে হলো গরুটারে ভালো করে জবাইও দেয়নি, মানে গরুটারে আধাই করে রেখে খুব কষ্ট পাচ্ছে গরুটা, ওই অবস্থায় চলে আসলো, সোজা 3 তলায় চলে আসছে। আর সে দরজা টোকাইছে, আমি দরজা খুলছি, বলতেছে কি যে তোমার হাজবেন্ড কই? তা আমি বললাম যে তো ঈদের নামাজ পড়তে গেছে, তা আসলে বলো যে এরকম বাড়িওয়ালা বলিছে সন্ধ্যার সময় আসবে। তা আমি অত বুঝতে পারি না যে কেন এই কথা বললো, তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে বলবো। তারপরে ও আসলে আমি বললাম, পরে ওরা ফোনে ঠিকই বলে নিছে যে আসলে কি 3000 টাকায় চুক্তি করতে বাড়িওয়ালা থাকবে। তা সন্ধ্যাবেলা কতগুলো বড় একটা ব্যাগে করে মানে চানাচুর, হাবিজাবি, চিপস টিপস, মদের বোতল, শসা, গাজর, এসব কি জানো নিয়ে ওই বাড়িওয়ালা মুরব্বী আরো একটা মুরব্বী দুইজনে বাসায় আসে। আমার তো এত মন খারাপ লাগতেছে যে আজকে ঈদের দিন,
আর আমার নতুন বিয়ে হয়েছে, যার সাথে হয়েছে যা হয়েছে, কিন্তু বাসার ভিতরে তার সামনে এই সমস্ত, আমি এটা কিছুতেই মানতে চাচ্ছি না। ওই দিন যে আমি এতটা বেশি বিরক্ত ফিল করতেছি। পরে আমাদের 2 রুমের বাসা ছিল, অন্য একটা রুমে বসে বসে কয়েক ও তো এই সমস্ত গন্ধ সহ্য করতে পারে না, তা আমরা এই রুমে খাই, আপাতত ওই রুমে থাক। পরে আমি ওই রুমে থাকি, আর ওরা এগুলো খাই সব শেষ করে, এরপর ওই বাড়িওয়ালারা আমার কাছে পাঠায়। আমি তো কিছুতে এটা মানতেছি না, অনেকক্ষণ কুস্তি চলতেছে, কোনোভাবে তার কথা শুনবো না, তো শুনবোই না। আমার একটাই কথা, যদি মারাও যায় তা আমি এই লোকটার কথা শুনবো না। আরো এর বাড়িতে ভাড়া থাকি, প্রতিদিন দেখা হবে। তারপরে অনেক জড়াজড়ি চলতেছে। এরপরে একটা পর্যায়ে আমি ঘর থেকেই বেরোয় গেছি। তা ওটা প্লাট বাসা ছিল, ভাইয়া পুরো প্লাটে ভাড়া টিয়াই দিছে এইগুলো। মানে দৌড়াদৌড়ি করলে আমার কেউ ঠেকানো না বা কেউ জানাজানি হয়ে যাবে কিছু একটা, তা না, সবাই আরো আমার বুঝাচ্ছে যে এত সিনক্রেট কর না, বরং এটা করে ফেলো, আপোষে করে ফেলাম। তা আমি তো খুব দৌড়াদৌড়ি, পুরো সিঁড়ি দিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছি, আমারও ওরা দৌড়াচ্ছে, কি একটা বিশ্রী অবস্থা। পরে আমি আর এক ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেছি, তারাও আমার এটা বুঝছে এত কিছু না করে তুমি এটা করে ফেলো, অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি কিছুতেই মানিয়ে নেই। পরে আমি আবার বাসার ভিতরে যখন ঢুকছি, ওরা সবাই বাইরে, ভিতরে ঢুকেই সিটকিন লাগাই দিছি, সারা রাত ওইভাবে রাখলাম। আর ওদের আমার হাজব্যান্ড তো ড্রিঙ্ক করেছিল, ওদের আমি প্রচুর কান্না করতেছি যে আজকে আমি বাড়িতে চলে যাবো, যেটা সুযোগ পাই বাড়িতে চলে যাবো, এই অত্যাচার আমার আর সহ্য হয় না। আর ও আমার খুব খারাপ বাসা একটা গালি দিয়ে বলতেছে যে আমার 3000 টাকা দে, কারণ যেহেতু 3000 টাকা পাতাম, কিন্তু তুই তো সেটা মাইরে দিচ্ছিস, করতে দিচ্ছিস না। আর বলছে তুই জানিস না আমার একটা ঘুষোর ওজন কত, বলে ওয়ালে একটা ঘুষি দেয়, ওই ঘুষিটা আমি তো মানে কাঁপতেছি আর কাঁদতেছি, কারণ ওই ঘুষিটা আমার সরে দিলে আমার কি অবস্থা হবে, যে ওয়ালে ঘুষি দিতেছে। তারপরে আমি একটা পর্যায়ে দরজা আটকায় ভিতরে থাকলাম, আর ওরা সারা রাত বাইরে থাকলো। ওর নাকি বমি টমি করেছে, খালি ঘরের মোবাইলে ফোন দিতেছে, আমি ওই ফোন আর রিসিভ করি না। আমি সবগুলো দরজা আটকায় ঘরের ভিতরে চুপচাপ রয়েছি, যে ওরা যেন মনে করে যে আমি হচ্ছে সুসাইড করছি, এরকম কিছু যেন ভাবে, তা একটা শিক্ষা যেন পায়। তো এরকম করতে করতে পরের দিন দুপুর 1টা বেজে গেছে। এরপরে আমি দরজা খুললো, তখন ওর আর মেজাজটা নাই, নরম হয়েছে। তারপরে এইভাবেই মানে সবাই হাজব্যান্ডের সংসার করে, আর আমিও একটা হাজব্যান্ড পাইছিলাম। মানে কি সংসার বলতে তো এরকমেরই সংসার ছিল, এটাই। আপনি তো জেনে শুনে 2 বছর 2 বছর, হ্যাঁ 2 বছর এইভাবেই সংসার করলেন? এইভাবেই, মানে প্রতিদিনই কেউ না কেউ আসতো আপনার কাছে এবং আপনার হাজবেন্ডের মাধ্যমে? প্রতিদিন কেউ না আমার যেখানে দিত ওখানে 30 জন 20 জন এরকম থাকতো। আসবো আবার আপনার কাছে স্টুডিওতে। তারপর কি হলো? আমি ডিভোর্স দিল? হ্যাঁ, আচ্ছা। ওরে ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দিয়ে যদি একদিক থেকে অনেক শান্তি, যে আমার হয়তো কষ্টের জীবনে মুক্তি হলো, অন্যদিকে আমি মানে এতটা অসহায় নিজেরে মনে করি, কারণ আমি ঢাকা শহরে চলতে বুঝি না, আমি শুধু গ্রামের মানুষ, শহরে চলাটাও বুঝি না, কিভাবে একটা বাসা ভাড়া করতে হয় এটাও জানি না। আর বাড়িতে যে যাবো, আমার ওরকম কোনো রাস্তা নাই বাড়িতে। তারপর ওরা ডিভোর্স দিয়ে আমি খুব অসহায় বোধ করি, একটা প্লাট বাসায় থাকি। ওখান থেকে প্রথমে মানে আমরা পরিচিত একটা লোক আমার ভাই ডাকে, তা মানে বোন ডাকে আমার, সে আমাকে বোন ডাকে। তা ওর সাথে পরিচয়, যদিও একইভাবে পরিচয়, আমার গেস্ট ছিল। তা ও আমাকে বোন ডাকে, তারপরে আমার বাসাটা চেঞ্জ করার একটু ব্যবস্থা করে দেয়, একটা নর্মাল বাসায় নিয়ে যায়, ওখানে ভাড়াটাও কম থাকে। তারপরে আমি বিউটি পার্লারের কাজ শিখতে যাই, ওখানে কাজ শিখি। আর বাসায় আমার যে কিছু টাকা গোছানো ছিল ওইগুলাই খরচ করি। 3 মাসের মতো কাজ শিখা শেষ হলে আমি পার্লারে একটা চাকরি নিয়ে নিব, কিংবা একটা পার্লার দেওয়ার সামর্থ্য থাকলে, যদি আমার যে টাকা পয়সা আছে, যদি একটা পার্লার দিতে পারি, এটা দিব, তা আমার লাইফটা ফিরে আসবে। তখন হয়তো আমি সুন্দর একটা জীবন পাবো আবার। পরে যেই ভাবনা সেই কাজ, পার্লারের কাজ শিখতেছি, প্রতি সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে কাজ শিখতে যাই, আর বাসায় বাকিটা সময় থাকি।
তো যে লোকটা আমাকে বোন ডাকছে, যদিও ওই পথেই পরিচয়, তারপরও বলছে যে তুমি আমার বোনের মতো, সে আমার যে নতুন একটা বাসায় দিল, ভাড়ার জন্য গেলাম, ওই বাসায় বাড়িওয়ালারে জানাইছে আমার ওয়াইফ থাকবে। আচ্ছা, এখন যে দেখি যে ওর পাশের বাসার লোক আছে ওনার পরিচিত, তারা আমারে বলতেছে ওই লোকটার নাম ধরে যে ওর বউ ওর বউ। তারপরে এখন দেখি সবাই জানে ফেলছে যে আমি তার স্ত্রী। এখন আমি এই বাসায় তো মান সম্মান নষ্ট করতে পারি না। আমি যদি বলি আমি তার স্ত্রী না, তখন তো অনেক কিছু হয়ে যাবে, সাথে সাথে ও হয়তো আমার শত্রু হবে বা আমারও বাসা ছাড়তে হবে। তখন আমি কি করব, বাধ্য হয়ে আমি ওটা চাইপে দেওয়া যেটা বলে ওইটার এই রাইট বলে আমি এখন ওখানে, ও আমার সাথে এসে এসে থাকে, যেহেতু স্ত্রী পরিচয় দিছে। আর আমি এটা পছন্দই করতেছি না, ওটা চাচ্ছি না, কিন্তু আমার করার কিছু নেই। আচ্ছা, কিন্তু মনে মনে ওর ভিতরে একটা রাগ ক্ষোভ যে না, ওর একটা কিছু করতে হবে, এখান থেকে ওরা কিভাবে সরাতে হয় অন্তত সেই ব্যবস্থা আমি করব। তাই এর মধ্যে একদিন কি হয়েছে, ওর মোবাইলটা খাটের করে ছিল, ও গোসল করতে গেছে দিনের বেলা, তো একটা ফোন আসছে, ওই ফোনটা আমি রিসিভ করছি। রিসিভ করলে ওটা ছিল তার মেয়ে ফোন দিছে। মানে ওনার অবশ্য অনেক বেশি বয়স না, দেখতে শুনতে এটা বোঝা যায় না যে সে আনমেরিড বা মেরিড। যাই হোক, মেয়ে ফোন দিছে, ফোন দিলে আমি সব সত্যি কথা বলে দিছি যে তোমার আব্বু তো এরকম আমার স্ত্রী পরিচয় দিয়ে রাখছে, তারপর আমার সাথে থাকে, স্বামী স্ত্রীর মতো থাকে। এগুলো যখন জানাইছি, অবশ্যই সে তার মারে জানাইছে। জানানোর পরে ও তো ওই দিন কিছু জানে না, ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে দাদা হয়তো জানলো, আমার কিছু জানাইনি। তারপরে ও কি করছে, বাড়িওয়ালারে ফোন করে বলছে যে ও আমার স্ত্রী না, ও তো আসলে এইরকম একটা মেয়ে। আচ্ছা, এইগুলো যখন বাড়িওয়ালারে আরো বলছে যে ও যেন 1 তারিখ বাসা ছেড়ে দেয়। এখন বাসা তো ওই পরিচয় দিয়ে নিছে, এখন ও বলে দিচ্ছে বাড়িওয়ালার 1 তারিখ। আর এইসব মানে খারাপ কথাগুলো জানাইছে, আমার স্ত্রী না এটা সেটা, ওর তো আগে একটা বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, তারপর ও তো একটা পতিতা, এরকম কথা জানাইছে। এরকম কথা জানানোর পরে এখন ওই ম্যানেজার আমার এসে বলতেছে যে এরকম আপনার হাজবেন্ড বলেছে যে 1 তারিখ বাসা ছেড়ে আপনার নাকি অন্য কোথাও যাবেন। মানে সম্মানের সাথে আমারে বললো, সবকিছু জানার পরও আমার কেউ অপমান করে নাই। আর পাশের রুমে যে দাদারা, মানে প্রতিবেশী, অনেক মুরব্বী, ওর পরিচিত, ওর বন্ধুর বড় ভাই, তা ওই দাদা এসে বলতেছে, আমার আর একটা নাম আছে, মানে গ্রামে যে নাম ধরে ডাকে ওরা সেই নামে আমারে ডাকে, যে তোর কথা শুনলাম ও এগুলো বললো। কি বলছে এটা বলে, খালি বলছে তোর কথা দাদা শুনলাম, এগুলো কি সত্যি? তা আমি বলছি দাদা তা বলিস তা সত্যি। কারণ আমার ছোটবেলাতে একটা অভ্যাস কি, আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি যা হয় সত্যি বলি। তখন হ্যাঁ দাদা সত্যি। তোর তো এটা মনে হয় না, তুই সকালে কি সুন্দর কোরআন শরীফ পড়িস, আমরা কান হইতে শুনি, কি ভাল লাগে, তোর কথা কি শুনলাম এগুলা। তখন দাদা মানুষের জীবনে কত কিছু ঘটে, আমার জীবনেও কিছু ঘটে গেছে। তারপরে 1 তারিখ, এখন ও তো আর আশা করে না, আসবেও না, ওর কোনো প্রশ্রয় জায়গা নাই ওখানে, সে নিজের জায়গা নিজেই করলো। এখন 1 তারিখ এখন বাসা চেঞ্জ করতে হবে। আমি জানি না কিভাবে একটা বাসা ভাড়া করতে হয়, কিভাবে চেঞ্জ করতে, কিচ্ছু বুঝি না। এর মধ্যে দেখা হয়ে গেল, সামনে আর একজনের দেখা হলো, সে হচ্ছে কি আমার আগে পরিচিত, ওই যে একটা হাউসে গেছি সেইভাবে পরিচয়। তা ওরে বললাম যে ভাই এরকম বাসা কেমনে ভাড়া করতে বুঝি না, এইভাবে ছিলাম, এখন তো বাসা লাগে। পরেও একটা বাসা ঠিক করে দিল, সেই বাসায় উঠলাম। সেই বাসায় উঠছি, এর মধ্যে আরেকটা লোকের সাথে পরিচয় হয়েছে ওর মাধ্যমেই। ওর বাসা হচ্ছে প্যান্টার্সি কিংডম, জামগড়া, ওইদিকে ওর বাসা, উত্তরাতে পরিচয়। ছেলেটা দেখতে খুব স্মার্ট সুন্দর, আমিও যেমনটা ছিলাম, মানে দেখলে মনে হয় যে না হাজব্যান্ড অফিসে খুব মানাবে। তারপরে ওই ছেলেটাই আমার বলতেছে যে দেখো এরকম আগে একটা মেয়ের সাথে প্রেম করছিল, একটা মেয়ের একদিন আমার এনে দেখাইছে, দেখতে অনেকটা আমাদের মতো, তা এরকম মেয়েটা তো ওর সাথে ছলনা করে চলে গেছে, তা এখন তোরে ভালোবাসতে চাই, তুই কি বলিস? তা আমি যে আমি কি করবো, সবারই তো জীবনে একটা বিয়ের সাথে দরকার, আমারও তো চাই, আমার তো জীবনে আগে একটা বিয়ে হলো, তা তো এরকম এরকম ঘটে গেছে, তো যদি আমি সংসার করতে পারি তা তো ভালো। পরে এইভাবে ওর সাথে ফোন নাম্বার দিল, কথাবার্তা বলি, ভালো লাগে। তারপরে আমি সেই জামগড়া দেখা করতে যাই, ও খুব ব্যস্ত থাকে, ও অবশ্যই একটা গার্মেন্টস এর জুটের ব্যবসা করতো। তারপরে ভালোই চলতে থাকে এভাবে কয়েক মাস, মানে 2.5 মাস 3 মাসের মধ্যে একদিন একটা ফোন আসে,
একটা মহিলা আমাকে ফোন দিয়ে বললো আমি ওর স্ত্রী। শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে গেলো, কারণ আমি অনেক ভালোবাসতে পারছি, এইবার মনে হয় এই লোকটার সাথে আমার বিয়ে হবে, আমি সুন্দর একটা জীবন ফিরে পাবো। সে বললো কি আমি ওর স্ত্রী, আমি ওর আপন খালাতো বোন, ওর স্কিন আর আমার স্কিন এক, আমরা 7 বছর প্রেম করে বিয়ে করছি, আমাদের সংসার জীবন ওর 7 বছর, আর আমার পেটে ওর বাচ্চা আছে, আমি এখন 7-8 মাস আমার পেটে বাচ্চা। তা এইগুলো পরেও কি তুমি ওর সাথে, আমি কাছে কি মাথা খারাপ, আমি তো কিছুই জানতাম না যে ও এরকম ছলনা করলো। তো আমি যদি জানতাম আমি তো এরকম করতাম, আমি একটা মেয়ে হয়ে কেন একটা মেয়ের অশান্তি করবো। ঠিক সেদিন থেকে ওরা ঘৃণা করা শুরু করলাম, ওর সাথে আমি আর কথা কই না। বলছে ওই ফ্ল্যাটেরও মালিক। আর ওই আকবর নামে আমার একটা ফ্রেন্ড থাকে, ওর গাজীপুর বাসা। তা ওরা একটা জিনিস আমি দেখতাম যে ও কথা দিয়ে কথা রাখতো, তারপরে খুব দায়িত্বশীল, কখন কি লাগবে মাঝে মধ্যে মানে গিফট করতো। ও দিন তারিখ মনে রাখতো যে আজকে ভালোবাসা দিবস, আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে স্বাধীনতা দিবস। মানে এগুলো আপনার অনেক ভালো লাগতো না? হ্যাঁ, যে ওইগুলো আপনাকে বিশেষ একটা দিনে আপনাকে একটা আলাদা করে কথা বলছে, আলাদা করে একটা গিফট দিচ্ছে, এই বিষয়গুলো আপনার ভালো লাগতো? প্রতিটা দিবস মনে রাখতো, এক একটা গিফট দিত আমারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও খুব ব্যস্ত ছিল, একটা ব্যবসা করতে। এই যে আপনাকে আলাদা আলাদা করে স্পেসিফিক ভাবে আপনাকে নিয়ে ভাবা, এইটা এর আগে কেউ কখনো করে না, যেটা ও করতেছে, এই জিনিসটা আপনার আবার ভালো লাগে? অনেক ভালো লাগতেছে, এবং ও খুব দায়িত্বশীল দেখি। আমার শরীরের প্রতি খুব যত্ন নিচ্ছে, ফোনে বলে তারপরে তুমি এই জিনিসটা খাবা, এইটাও খাবা, এরকম করবা। আবার আমি কোনো টুকটাক বিপদে পড়লেও আমার একটা ভালো বুদ্ধি পরামর্শ দিত। তা আমি ওই এরকম করতে, তো বন্ধু ছিল, এই বন্ধু একটা পরে দেখি তো এত ভালো, তা ও তো আমার অনেক পছন্দ করে, তা আমি প্রস্তাবটা দিতেই পারি। পরে আমি একদিন বললাম তুমি কি আমার ভালোবাসো? তখন ও মানে খুব আবেগ আপ্লুত হয়ে গেছে। তখন আমি বললাম কি দেখো, আমার জীবনটা তো খুব কষ্টের, একটা বয়স হয়েছে, বিয়ে শাদী করতে হবে, একটা সংসার করতে হবে, তা তুমি যদি চাও আমরা বিয়ে করতে পারি। পরে ও কি করলো, আমাদের মানে ভালোই চলতে থাকে, আমরা প্রায় দেখা করি, রেস্টুরেন্টে খাই, আবার কখনো মাঝে মাঝে লাঞ্চ করি দুপুরে, আর বিকেল বেলা প্রায় আমি খুব সেজে গুজে শাড়ি পরে আসতাম, ও একটা রেস্টুরেন্টে খাওয়া দেয়, আবার আমার রিক্সা ভাড়াটাও দিয়ে দিত, খুব টেক কেয়ার করতো। তারপরে আমি ওরা যখন মানে প্রেমের কথা বললাম, ভালোবাসার কথা, বিয়ের কথা বললাম, তখন আরো বেশি আমার প্রতি দেখি যে কিরকম শাড়ি দিতে হবে, এরকম একটা অনেক দূরের মার্কেট থেকে একটা ভালো শাড়িতে, এই বৈশাখে গুলশানে এরকম একটা নাম বলছে, এখানে এরকম ভালো একটা শাড়ি উঠছে, এরকম আইনে এনে দিত। তো আমাকে এত বেশি টেক কেয়ার করে। তারপরে আমি ওর বিয়ের কথা বললো, ও একবার করে করে 3বার আমার বিয়ের তারিখ দিল। আমি বাড়িতেও জানালাম আমার একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, এরকম আমার অনেক পছন্দ করে, তো আমার বিয়ে করতে চাইছে, কাকে দেখ যদি ভালো হয় তোর বুঝ। পরে এই করে 3বার বিয়ের তারিখ দিল, বাড়িতে জানালাম, কিন্তু সত্যিকার অর্থে করলো না। হয়তো দুজনের মাঝে কি ভুল বুঝাবুঝি ছিল আমি জানি না, বা এটা আমার কপাল, আমার দুর্ভাগ্য, এটা আমার ভাগ্যের। আপনার জীবনের সবকিছু ও জানতো? হ্যাঁ, ওর সাথে পরিচয় ওইভাবে। আচ্ছা, মানে ওর সাথে ও আপনার কাছে গেছিল? হ্যাঁ হ্যাঁ, বারবারই ও আমার কাছে যে কতবার আসতো, মানে আমার একটা ভালো গেস্ট ছিল, অনেক বেশি পছন্দ করতো, বা ওখানে আমি থাকলেও অন্য কারো কাছে যেত না, এরকম। তখন বুঝলাম যে এত মাসের ভিতর যদি সে যখন আমার পছন্দ করে, নিশ্চয়ই এটা ভালো কিছু হবে। তারপরে ওর সাথে তো এটা গেল। এরপরে যেটা আসে, মানে এরপরে যে আমার ভালোবাসার গল্পটা বলবো, মানে এটা হচ্ছে কি, ওর নাম থাকে নিলয়, একটা হিন্দু ছেলে, বয়সটা আমরা সমান সমান হব, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম। তা পরিচয়টা আসলে একইভাবেই হয়। তা ও আমারে মানে উঠে পড়ে লাগছে, আমার ফোন নাম্বারটা চাচ্ছে, অনেক রিকোয়েস্ট করে। তা আমি কারোর একবার পরিচয় হলে ফোন নাম্বার দিতাম না, কারণ আমি কিভাবে তার বিশ্বাস করবো যে আসলে কি করতে চাচ্ছে। বারবার যখন আমার পছন্দ করতো আমি ফোন নাম্বার দিতাম, ফোন নাম্বার দিছি, কথা বলে, ও আমারে ভালোবাসে, শুধু একটাই কথা, আমি তোমার ভালোবাসি। আপনি দেখেন, একটা হিন্দু ছেলে, আমি মুসলিম, এগুলো তো আমাদের সমাজ চায় না, আর আপনি যে এত ভালোবাসেন, আপনি কি বিয়ে করতে চাচ্ছেন? যদি বিয়ে করতে চান, হ্যাঁ আমি তোমার বিয়ে করবো, সংসার করবো। তাহলে কাজ করেন, আপনি নিজের থেকে মুসলিম হন, হওয়ার পরে আমাকে বিয়ে করেন। তা ও সেটা কখনো মুসলিমও হয় না, আর বিয়েও করতে চায় না, কিন্তু ভালোবাসি ভালোবাসি বলে দেয়। লাস্টে একটা পর্দার সাথে আর ইয়ে হলো না। এরপরে ভাইয়া
আমার জীবনে আরেকটা ঘটনা, সেটা মানে হচ্ছে আপনার জীবনে আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি কি কখনো কাউন্ট করছেন যে জীবনে আপনি কতগুলো প্রেম করেছেন? হ্যাঁ, কয়টা বলেন তো? এরকম 15-16টা। 15-16টা প্রেম করেছেন আপনি? মানে আসলে কেন, মানে এই প্রেমগুলো করার মানে কাউকে নিয়ে বাঁচতে ইচ্ছা করছে আপনার? হ্যাঁ, আমার তো এমন যে পরে আবার বিয়ে হয়েছে, যেহেতু একটা একটা এইভাবে চলে যাচ্ছে, তা আমার তো একটা বিয়ে করতে হবে, একটা সংসার করতে হবে। মানে আপনি আসলে চাইতেন যে এইটুকু কেউ চাই। একজনকে নিয়ে বাঁচবেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, এখন আপনি আমাদেরকে একদম শেষে হ্যাঁ। জীবনের যে শেষ প্রেমটা করছিলেন সেই জায়গাটায় যে প্রতারণাটা শিকার হয়েছেন সেই গল্পটা আমাদেরকে একটু বলেন। তারপরে কি হলো? শেষ দুইটা বলি ছোট বলেন। ছোট। ঠিক আছে, একটা হচ্ছে এটা কুমিল্লা। জি। কুমিল্লার একটা ছেলে, ওর সাথে পরিচয় হয়েছে। আমি একটা কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানির যে ট্রেনিং হয় টাউন হলে কুমিল্লায়, ওই টাউন হলে ট্রেনিং এ গেছি, ওখানে পরিচয় হয়েছে। তা ও পরের বার যখন আবার যাই, ও আমারে বলে আমাদের বাসায় আসবা, এরকম বলে। আমি কাপড় চোপড় গুছাই নিয়ে ট্রেনিং এর কাজ শেষ করে ওদের বাসায় যাবো। তা আমি যাই, পরে ও আমার বাসায় নেয় না নিয়ে অনেক ঘোরাঘুরি করে, আরো কতগুলো বন্ধু বান্ধব ঘোরাঘুরি করে পরে একটা হোটেল, ওখানে উন্নত মানের একটা হোটেল, ওখানে নিয়ে যায়। নেওয়ার পরে আমার সাথে থাকতে চাই, কিন্তু আমি এটা চাই না, কারণ ওর সাথে আমার ওইভাবে পরিচয় না, কিছুতেই চাই না। পরে ওদের ইচ্ছা ছিল কি ওরা আরো একটা রুম ভাড়া করে, ওরা যে কয়টা বন্ধু এক একে সবাই আমার সাথে থাকবে, এইটা ওদের ইচ্ছা ছিল। দেখছি একা মানুষ পাইছে, বয়স টয়স কম, কিন্তু আমি কারোর সাথে এটা চাই না। কিন্তু ওরা সারা রাত মানে বাইরে বাইরে, ওখানে ছাদ ছিল, ছাদ বরাবর সব দেখাই। তারপরে এসিটা নিচে একটা এসি দেওয়া ছিল, ওটা খোলা, মনে হচ্ছে যে ওখান থেকে ভিতরে কেউ ঢুকে যাবে। তো যাই হোক, এরকম সারা রাত চলতে থাকে। পরে সকালবেলা কি হয়েছে, আমি যেই দরজা খুলছি, আমার মোবাইলটা ওরা নিয়ে গেছে একজনে। পরে আমি নেমে পাশেই দিই থানায়, আমি যে থানায় বলছিলাম। থানায় বললে ওরা আমার সাথে সেই জায়গাটা আসে, যে জায়গাটা এই ঘটনা পরে সবকিছু দেখার পরে থানালারা মানে বুঝতে পারে সবকিছু। পরে আমারে কয় কি আপনি তো একটা এরকম মেয়ে। পরে আমিও সাইলেন্স দিলাম যে না। পরে ওরা বুঝতে পারলো যে না, আমি তো একটা কোম্পানির কাজেই আসি। তারপরে ওরা আর কি আমার মানে মোবাইলের টাকাটা উদ্ধার করে দেয়। ওদের কাছ থেকে মোবাইলের টাকাটা ওদের তো পায় না, পায় হচ্ছে হোটেলের লোক। ওদের কাছ থেকে মোবাইলের টাকাটা উদ্ধার করে দেয়। আপনাদের এখানে এত কিছু হয়েছে, অথচ কোনো করতে পারেন নাই। এই আর লাস্টে যেটা, এটা আমাদের এলাকারই একজন সম্মানীয় মানুষ, আমি ওইভাবে বললাম না, খুবই সম্মানীয় জনপ্রিয় মানুষ। সে আমারে সরাসরি মানে অনেক উপকার করছে। মাঝে মধ্যে কোনো ছেলে ডিস্টার্ব করতেছে আমারে, বা আমার একটা ছোট বোন আছে, ওনারে জানাইছে, উনি উপকার করছে, আর কেউ ডিস্টার্ব করে নাই। তা একবার আমারে বলতেছে যে একটু দেখা করেন, আপনার সাথে একটু বন্ধুত্ব করতেছে, একটু ঘুরবো। পরে আমি দেখা করলাম। দেখা করার পরে সে সবকিছু বলতেছে যে আমার তো স্ত্রী আছে, 2টা বাচ্চা আছে, বা তার একটু শারীরিক সমস্যা, একটা মিথ্যা কথা হয়তো বলছে আমাকে, তা আমি বিয়ে করব। আমি তোমার ছবি দেখাইছি, তোমার ভাবিও খুব ভালো পছন্দ করছে, এরকম তোমার বিয়ে করব। তো বিয়ে করব বলছে। পরে যেটা মানে শুনলাম, আমার এক বান্ধবী ওই এলাকার স্থানীয়, তার কাছে জিজ্ঞেস করলাম, বাকি সে তো অনেক মেয়ের সাথে এরকম করে। পরে তো আর কোনো বিয়ে শাদী না, আসলে ওর প্রস্তাবটা আসলে অন্যরকম ছিল, যেটা বুঝলাম। তার মানে আপনি জীবনে 15 থেকে 16 বার প্রেমে পড়েছেন এবং প্রেম করে বিয়ে করতে চেয়েছেন। প্রত্যেকবারই ইচ্ছা ছিল, স্বপ্ন দেখেছেন সংসার করবেন, কিন্তু বারবারই ভেঙে গেছে। এর মধ্যে আপনার বিয়ে হয়েছে তার মানে 2বার। একবারই বিয়ে হয়েছে, যিনি আপনাকে নিয়ে ব্যবসা করেছেন আসলে। এবং সর্বশেষ আপনি যেটা বললেন সেটাও হচ্ছে যে তিনিও আসলে আপনার সাথে প্রতারণাই করেছে। এবং এইভাবে বারবার প্রতারিত হয়ে যাওয়ার পরে কখনো আসলে নিজের মধ্যে এরকম হয় না যে পুরুষ মানুষই খারাপ, আসলে এরকম মনে হয়েছে নাকি? এই বিশ্বাসটা তো একদম 100 যার জন্য একা থাকি, এবং পুরুষ মানুষের খুব সন্দেহ ঘৃণা, এই জিনিসটা আমার ভিতর সবসময়। পুরুষ মানুষ দেখতেই পারি না, বা চারপাশের যারা সমাজে অন্যান্য মহিলারা, ওরাও বলে যে বিয়ে করো নাই, ভালোই আছো। তা আমিও এটা মনে করি। আবার নিজেরা যখন আমি যেতে একা এক বাসায় থাকি, খুব অসহায় লাগে যে আমি তো একা এটাও লাগে। তার মানে হচ্ছে এই পুরুষকে আপনি কখনো বন্ধু হিসেবে পেয়েছেন, আবার পুরুষকে কখনো আপনি আপনার গেস্ট হিসেবে পেয়েছেন, কিন্তু কখনো আপনি আসলে আপনার স্বামী হিসেবে পান নাই, কখনো আপনি ভালোবাসার মানুষ হিসেবে পান না। ঠিক আছে।
কি মনে হয় আসলে এই যে ভালোবাসার গল্পটা তো আপনারা শুনলাম, আমরা প্রায় ঘন্টাখানেক আপনার কাছ থেকে অনেকগুলো গল্প শুনলাম, ছোট ছোট অনেকগুলো ঘটনা। আমি আসলে একটা মানুষের জীবনে এত রকমের ট্র্যাজেডি থাকতে পারে এটা কল্পনা করাটাই কঠিন। এবং আপনি জীবনে যে যুদ্ধটা করে আসছেন সেই যুদ্ধটায় আসলে কজন মানুষ সার্ভাইভ করতে পারবে আমি জানি না, বাট আপনি এখনো পর্যন্ত টিকে আছেন পৃথিবীতে। আপনার কাছে কি মনে হয় আসলে যে এতগুলো ঘটনা আপনার সাথে কেন ঘটলো? এটা আসলে কি হতে পারতো? মানে এটা কি আপনার পরিবারের কারণে, আপনার বাবা মার কারণে, না আপনার নিজের কারণে? কি কারণে মনে হয় আপনার? প্রথমত আমার বাবা মার কিছু ভুল ছিল। আচ্ছা, যেহেতু ওই বয়সে আমার এইভাবে একারে ছেড়ে দেওয়া এবং কাদের কাছে দিছে তাদেরকে চিনে না, আচ্ছা, একটা বাবা মার ভুল ছিল। আর প্রথম যে একটা ছেলের সাথে যেটা হয়েছিল ওখানে আমার মার একটা ভুল ছিল, কারণ আগে একটা লোক চিঠি দিছিল, আমি বলতে গেলে উল্টে মারপিট করলো। এরপর আমার সাথে ও কি করলো আমি তো এটা বলারই সাহস পাইনি, আচ্ছা। যার জন্য অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে আমারও কিছু ভুল ছিল যে এত সহজে কেন জড়ালাম। আর সত্যি কথা কি যে আমি কিন্তু পড়ালেখায় ভালো ছিলাম, ভালো একটা স্টুডেন্ট ছিলাম, সায়েন্স নিয়েই পড়ছি। তা আমি বলবো যে স্টুডেন্ট লাইফে কোনো কারণে প্রেমের মতো কোনো কাজে জড়ানো উচিত না। কারণ একজন স্টুডেন্টের যেটা অবশ্যই পালনে আমরা ফরজ বলি, এটা হচ্ছে তার পড়ালেখা। দ্বিতীয়, যে বিয়ে শাদী যখন হবে তখন, এর আগে কারোর সাথে এই বয়সে প্রেমে জড়ানো মানে পড়ালেখাটা ওখানেই মাটি হয়ে যায়। আমারও ঠিক তাই হয়েছে। আর যদি আমি অন্তত এইচএসসি পাস করতাম তাহলে আমার এইচএসসি পাস করার একটা সুযোগ সামনে আসতো, যেভাবে আমি করতে পারতাম। আর এরকম দুইটা যদি সার্টিফিকেট থাকতো সেক্ষেত্রে আমি ওই ধরনের প্রতারণার শিকার হতাম না, বরং আমি ওই পড়ালেখার যোগ্যতা দিয়ে আমি একটা ভালো চাকরি সবসময় করতে পারতাম। আপনার ক্যান্সার ধরা পড়ে কতদিন আগে? এটা প্রায় বছর খানেক। প্রায় বছর খানেক। হ্যাঁ। তো এটা ধরা পড়ার পরে আপনি কি আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করেছেন বা তাদের সাথে কথা বলেছেন? হ্যাঁ, করেছি। তারা কি বলেছে? এখন এটা নিজের মার নামে, কিন্তু সত্যি কথা যে আমি একটা পর্যায়ে অনেক বেশি অসুস্থ হাসপাতালে, তখন আমি মারে বলতেছি যে মা আমার এই অবস্থা, আমার হাত ফুলে গেছে, আমি মানে টয়লেট করে যে শৌচের কাজটাও করতে পারতেছি না, আমি এত করুণ অবস্থায় আছি। কারণ এক হাতে ক্যানোলা পরানো, স্যালাইন চলতেছে, আর এক হাতে আমি একটা কাপড় চোপড় পর্যন্ত নষ্ট করে ফেলতেছি, বিছানা নষ্ট করতেছি। এই অবস্থা আমার পাশে একটা লোক অবশ্যই দরকার, কারণ সিস্টাররা তো এগুলো দেখবে না, আরো সরকারি হাসপাতাল। আর পরের মানুষ আমাকে একটা পানি এনে দিবে, খাবার এনে দিবে, কিন্তু এগুলো তোকে পরিষ্কার করবে না। নিজের কাপড় ধুতে পারি না, মাত্র 2টা সেট কাপড় আনছি। তখনও বলে কি তুই যদি টাকা পাঠাস তাহলে আসতে পারবো। তখন বুঝলাম যে আসলে এসে কি করবে, কারণ বাড়িতে তো হাঁস মুরগি আছে, তো একটা হাঁস বিক্রি করলে তো গাড়ি ভাড়া হয়ে যায়। তা আসার কতটুকু আগ্রহ, কি মার মমতা। আর আপনার যে বাকি বোনগুলো আছে তাদের সাথে আপনার কি এখন যোগাযোগ হয় না? শুধু বড় বোনের ফোন নাম্বারটা জানি, আর কারোর ফোন নাম্বারও জানি না। আপনার বোনদের সাথে আপনার এই দূরত্ব হইলো কেন? আপনার বোন মানে মা বাবার সাথে বুঝলাম, কিন্তু আপনার বোনরা তাদের সাথে আপনার কেন এত দূরত্ব? আমাদের ছোটবেলা থেকে ওইভাবেই তৈরি করছে। একটু ঝগড়া লাগলে মিলে দিবে কি, বরং দুজনের ভিতর আরো বেশি ব্যবধান সৃষ্টি করে দিত। আচ্ছা, যার জন্য কারোর সাথে কারোর ওরকম যোগাযোগ আগে থেকেই হয়ে ওঠে নাই, যার মতো তার। মানে আপনার এই রোগটার ব্যাপারে কি আপনার পরিবারের সবাই জানে? হ্যাঁ, সবাই জানে। তারা কেউ যোগাযোগ করে নাই আপনার সাথে? আমি অবশ্যই ঈদের পরে বাড়িতেও গেছিলাম, গত ঈদের পরে। আচ্ছা, বাড়িতে যে 12 দিন ছিলেন। আপনার বোনেদের সাথে দেখা হয়েছে? সব বোনদের সাথে সবার সাথে দেখা হয়েছে। তারা কি আপনার এই অসুখটার ব্যাপারে বা আপনার ব্যাপারে কোন রকমের দায়িত্ব নিচ্ছে বা কিছু? দায়িত্ব তো দূরে কথা, একটা খোঁজ খবর পর্যন্ত আমার কাছে কেমন আছিস, কি হয়েছিল বা এইটুকু জিজ্ঞেস করে নাই। আচ্ছা, তো বর্তমানে আপনি এখন কিভাবে চলছেন? কিছু গোছানো টাকা আছে তা দিয়েই। গোছানো টাকা আছে, সেটা দিয়ে আপনি চলছেন। চুমকি, অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এখানে আসছেন, এবং এই অবস্থায় আপনি যে আপনার জীবনের এত চরম সত্য কথাগুলো বলছেন, এই সত্য কথা বলার সাহস আসলে পৃথিবীর সবার নাই। অনেক মানুষ আছে হয়তো বা আপনি যেই পথ থেকে ফিরে আসছেন ওই পথেরও অনেক মানুষ আছে যারা আমি জানি, যারা আমার অনুষ্ঠান শোনেন, হয়তো তাদের মধ্যে কেউ আজকে ভাবছেন যে
চুমকি এই কথাগুলো বলতে পারলো, আমরা তো বলতে পারি না। আমি তাদেরকে বলছি হয়তো সবাই বলতে পারবে না, কিন্তু কেউ না কেউ প্রতিনিধি হয়ে আসবে। তো চুমকি আজকে এলেন, সমাজের এক শ্রেণীর মানুষ কিভাবে দেহ ব্যবসাতে জড়িয়ে পড়ে সেই গল্পটাও আজকে আমাদের এই ভালোবাসার গল্পের মাধ্যমে বেরিয়ে এলো। গ্রাম থেকে একটা মেয়ে সে কিভাবে শহরের এই আবাসিক হোটেলগুলোতে ঢুকে পড়ে, কিভাবে তাকে নিয়ে ব্যবসা করে, কিভাবে বিয়ের পরেও একজন স্বামী নামক নরপশু তার স্ত্রীকে দেহ ব্যবসায় জড়িয়ে ব্যবসা করে, সেই গল্পটাও আজকে বেরিয়ে এলো। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আজকের গল্পটা অভিভাবকদের কাছে, জানি না অনেকে আবার কি ভাবছেন এই গল্প কেন প্রচার হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি এই গল্পটা প্রচার করছি কারণ ঘটনাটা সত্য। ঘটনাটা যদি আমি নাটক আকারে দেখাতাম তাহলে আপনি ভাবতেন এটা একটা স্ক্রিপ্টেড, এটাকে উদয় স্ক্রিপ্ট করেছে, বাট তিনি নিজে আজকে এসেছেন। এবং তাকে আমরা বহুভাবে বলেছিলাম যে আপনি কি আপনার মুখটা ঢেকে আসতে চান, উনি বলেছেন যে না, আমি তো এইভাবে করে আমার জীবনের আর কিছু লুকোনোর নাই, আমি আমার জীবনের সমস্ত কিছু মানুষের সাথে শেয়ার করতে চাই। সো চুমকি, আপনি যে আজকে এখানে এলেন এবং স্বেচ্ছায় আপনার জীবনের গল্পটা বললেন, আপনার এখন কেমন লাগছে? অনেক হালকা লাগে। আচ্ছা, এখন কি মনে হচ্ছে যে অনেকগুলো মানুষকে জানাতে পারলেন, এখন ভালো লাগছে কিছুটা? আসলে নিজের জীবনের তো কিছু বাকি নাই, বাট এখান থেকে যদি অন্য মানুষ কিছু শিক্ষা নেয়, বিশেষ করে আমার ওই যে বয়সটা ছিল, ওই বয়সে যে ভুলগুলো হয়েছিল, এখন যারা ওই বয়সের ছেলেমেয়েরা আছে তারা যেন কিছু শিক্ষা নেয়, এবং যাদের ঘরে ওই বয়সের সন্তানরা আছে তার মা বাবা মা যেন বুঝতে পারে যে না, আমার সন্তানকে এভাবে কখনো হাতছাড়া করব না, এবং তাদের ভালো মন্দ যেন খোঁজ খবরটাও রাখে। রাইট। আমরা আশা করি চুমকি আপনি এই ভয়ঙ্কর ক্যান্সার নামক যে ব্যাধি আছে তার সাথে যুদ্ধ করে আরো অনেকদিন টিকে থাকবেন পৃথিবীতে, এবং আমরা সবসময় আপনার সাথে আছি। জাগো FM 94.4 অফ FM সবসময় জেগে থাকবে, আপনার পাশে থাকবে, এবং আপনি জীবনে যে ভুলগুলো কে আচ্ছা স্বীকার করে গেলেন, এই ভুলগুলো যারা শুনলো তাদের মধ্যে কেউ নিশ্চয়ই আর এই একই ভুল করবে না, সেটাই হচ্ছে আপনার গল্পের সার্থক।